বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে যে কৌশলগত ঝড় বইছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি আপাত সাধারণ কিন্তু সুদূরপ্রসারী রীতি। যদি কোনো ব্যবস্থার পরিবর্তন চাও তবে সেই ব্যবস্থার ভেতরে প্রবেশ করো এবং তারপর পরিবর্তন আনো। আপাত দৃষ্টিতে সরল এই উক্তিটির গভীরতা বোঝা যাচ্ছে যখন বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দর্শনকে একেবারে নির্বাচনের সামনে রেখে তাদের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করছে। এই নীতি কেবল একটি দলের অভ্যন্তরীণ স্লোগান নয়, দেশের সামগ্রিক নির্বাচনী রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে, যেখানে ধারণ করা হচ্ছে যে সিস্টেমে প্রবেশ করতে হলে প্রয়োজন সবাইকে ধারণ করা, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ করা। বিশেষ করে ভোটের রাজনীতিতে যা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি, এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা ইংরেজিতে যাকে ইনক্লুসিভ পলিটিক্স বলা হয় তার গুরুত্ব অপরিসীম। ইনক্লুসিভ পলিটিক্স বলতে কেবল একটি কৌশলগত জোট বা সমঝোতা বোঝায়। এটি এমন এক বুদ্ধিবৃত্তি চাল যেখানে বিভিন্ন মতাদর্শের দল বা ব্যক্তিরা তাদের স্বকীয়তা ও আদর্শকে অটুট রেখেই একটি অভিন্ন লক্ষ্য অর্জনে একত্রিত হয়। একেবারে সংসদীয় নির্বাচনের এই নীতি বাস্তবায়ন দেখা গেছে সমমনা ইসলামী ৮ দলের ক্ষেত্রে, যেখানে অপ্রত্যাশিত কিছু জোট ও সমঝোতার রূপ নিয়েছে। কে কবে ভেবেছিল যে চরমোনাই ইসলামী আন্দোলন, যারা নিজস্ব ধর্মীয় রাজনীতির ধারা রয়েছে, তারা জামায়াতে ইসলামের মতো একটি দলের সাথে জোটবদ্ধ হবে? কিন্তু সেই অবিশ্বাস্য ঘটনায় বাস্তবে মুখ দেখেছে, যা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বীজ কিন্তু খুব বেশি দিন আগের নয়, বলা চলে এর সফল বাস্তবায়ন শুরু হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের হাত ধরে। বিশেষত 15 আগস্টের পরবর্তী সময়ে এই ছাত্র সংগঠনটি প্রথম এমন একটি ধারণার বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছিল যা অবিশ্বাস্যভাবে সফল হয়েছিল। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোর নির্বাচনে তাদের কৌশল ছিল অভিনব ও যুগান্তকারী। তারা তাদের প্যানেল হিন্দু, অহিজাবি, মুসলিম, বৌদ্ধ, এমনকি চাকমা শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করেছিলেন। এই বৈচিত্র্যময় প্যানেল নিয়ে তারা শুধু নির্বাচনের অংশই নেয়নি, বরং বিপুল জোটে জয়লাভ করেছিল। তাদের এই সাফল্য ছিল একটি সুস্পষ্ট বার্তা, যা কোনো আদর্শিক গোষ্ঠীও কৌশলগতভাবে অবস্থানের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারে। ছাত্র শিবিরের এই সাফল্যের পরে কি ঘটল? পরিবর্তন শুরু হলো, যা ছিল এই নতুন রাজনীতির সবচেয়ে বড় প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক প্রতিষ্ঠানকে কেবল সিস্টেমেরই পরিবর্তন ঘটেনি, বরং প্যানেল শিবিরের আদর্শের বাইরে থেকে আসা সদস্যদের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করলো। নন হিজাবি ফাতিমা তাসনিম জুমা, যারা রাজনৈতিক আদর্শ বা জীবনধারা শিবিরের প্রথাগত পদ্ধতির সাথে হয়তো মিলত না, তিনিও পরবর্তীতে পরিপূর্ণ হিজাবি নারী হিসেবে আবির্ভূত হয়েছেন। এটি একটি উদাহরণই স্পষ্ট করে তোলে যে ইনক্লুসিভ পলিটিক্স কেবল জোটে জেতার কৌশল নয়, এটি ইসলামী অনুশাসনের দাওয়াত বা প্রচারণারও একটি কার্যকর মাধ্যম হতে পারে। বিভিন্ন আদর্শের মানুষকে কাছে টেনে এনে তাদের সাথে কাজ করে দীর্ঘমেয়াদে তাদের প্রভাবিত করার এই পদ্ধতি জামায়াতের রাজনীতির একটি নতুন দিক উন্মোচন করছে। উপরের এই বিস্তৃত পটভূমি বা ইতিহাস টানার পেছনের এবারের সংসদ নির্বাচনের ডামাডোলে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনা। জামায়াতে ইসলামী এবার একজন হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধিকে তাদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের দিকে এক তীব্র সমালোচনা আলোচনার জন্ম দিয়েছে। তেমনই চাপা গুঞ্জনার ফিসফিসে মুখোমুখি হচ্ছে জনপদ। কেউ কেউ এই সিদ্ধান্তকে সাহসী ও দুঃসাহসী বলে আখ্যায়িত করছেন, আবার কেউ কেউ এর পেছনের কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন এবং এর তীব্র বিরোধিতা করছেন। খুলনা 1 আসনে, যা ডাকব বা বটিয়া ঘাটা উপজেলা নিয়ে গঠিত, সেখানে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে জামায়াতে ইসলামের প্রার্থী হয়েছেন শ্রীকৃষ্ণ নন্দী নামক একজন ধনাঢ্য ব্যবসায়ী। এই মনোনয়ন কেবল তার ব্যক্তিগত পরিচয় নয়, বরং তার রাজনৈতিক পরিচয় নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণ নন্দী জামায়াত ইসলামী অমুসলিম শাখার খুলনা জেলার সভাপতি। অনেকেই হয়তো এই তথ্যটি শুনে বিস্মিত হবেন, কারণ জামায়াত ইসলামের মতো একটি ইসলামপন্থী দলগুলোর মধ্যে অমুসলিম শাখা থাকার বিষয়টি অনেকের কাছে অচেনা। কিন্তু সত্য হলেও জামায়াতের এমন আরও অনেক শাখা রয়েছে, যার মধ্যে মহিলা জামাতও রয়েছে। খুলনার রাজনীতিতে কৃষ্ণ নন্দী এখন এক আলোচিত নাম। জামায়াত ইসলামের রাজনীতিতে তার যুক্ত হওয়ার পর থেকেই তিনি জনসম্মুখে এবং রাজনীতির মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। জামায়াতের বিভিন্ন সভা সমাবেশের প্রতি প্রকাশ্যে দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, যা একদিকে যেমন তার প্রতি জামায়াতের আস্থা প্রমাণ করছে, অন্যদিকে তেমনই তারা নিজেদের রাজনৈতিক দূরদর্শিতা ও দৃঢ়তাকে তুলে ধরছে। খুলনার রাজনৈতিক ভূখণ্ডে হিন্দুদের প্রভাব অনস্বীকার্য। জেলার 2টি আসন বিশেষ করে হিন্দু অধ্যুষিত হিসেবে পরিচিত, একটি খুলনা 1 এবং অন্যটি খুলনা 5।
খুলনা ৫ আসনে এবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নিজেই নির্বাচন করছেন। এই আসনটি থেকে তিনি ২০০১ সালে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন, যা তার জনপ্রিয়তা এবং এই এলাকায় হিন্দু জনগোষ্ঠীর সাথে তার সংযোগের একটি ঐতিহাসিক প্রমাণ। আগামী সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে প্রার্থী হয়েছেন এবং লক্ষণীয় বিষয় হল অতীতের মতো এবারও বিপুল সংখ্যক হিন্দু নারী পুরুষ গোলাম পরোয়ারের নির্বাচনী সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। এর পেছনের বড় ভূমিকা পালন করছে স্বয়ং শ্রীকৃষ্ণ নন্দী। তার উপস্থিতি এবং সক্রিয় প্রচারক হিন্দু ভোটারদের মধ্যে জামায়াতের অংশগ্রহণ বাড়াতে সক্ষম হয়েছে। খুলনা ১ আসনে জামায়াতের প্রার্থী শ্রীকৃষ্ণ নন্দী কেবল একজন রাজনৈতিক কর্মী নন, তিনি একজন সফল ব্যবসায়ীও। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার পৈতৃক নিবাস এবং সেখানেই তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যা তার আর্থিক সচ্ছলতা ও স্থানীয় প্রভাবের ইঙ্গিত দেয়। সম্প্রতি এক জনসভায় তিনি নিজেদের রাজনৈতিক যাত্রার কথা তুলে ধরেছেন, যা তার দৃঢ়তা ও আনুগত্যের প্রমাণ। কৃষ্ণ নন্দী বলছেন, আমি ২০০৭ সাল থেকে জামায়াতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত। গেল আওয়ামী লীগের সময়ে দমন পীড়নের সময়ও আমি জামায়াতের নেতাকর্মীদের পাশে ছিলাম। এই উক্তি কেবল তার দীর্ঘদিনের রাজনৈতিক সংশ্লিষ্টতাই নয়, বরং প্রতিকূল পরিবেশেও জামায়াতের প্রতি তার অবিচল সমর্থনের কথা স্পষ্ট তুলে ধরেছে। এখন প্রশ্ন হলো, জামায়াতের এই ইনক্লুসিভ পলিটিক্স কি আসলে কার্যকরী? তাদের এই হিন্দু প্রার্থীকে কি কেবল লোক দেখানোর জন্যই দেওয়া হয়েছে, নাকি তার আসলেই জোটে জিতে আসার জন্য সক্ষমতা রয়েছে? এই প্রশ্নগুলো এখন খুলনা ১ আসনের একজন হিন্দু ভোটারদের পর্যবেক্ষণে উঠে এসেছে। সুপ্রিয় সাহা নামের এই ভোটার তার নিজস্ব বিশ্লেষণে লিখেছেন, আদর্শিক দ্বন্দ্ব থাকলেও জামায়াতের পলিটিক্যাল মুভ প্রশংসা না করে পারছি না। তার এই উক্তিটি জামায়াতের কৌশলগত দিকটির প্রতি এক নিরপেক্ষ স্বীকৃতি। তিনি আরও উল্লেখ করেছেন, খুলনা ১ আমার আসন, এখানে হিন্দু ভোট ডিসাইডিং ফ্যাক্টর, মানে হিন্দুরা যাকে চাইবে তিনি এমপি হবেন। এটি এই আসনের নির্বাচনী সমীকরণে হিন্দু ভোটারদের গুরুত্বের প্রতি ইঙ্গিত বহন করছে। সুপ্রিয় সাহা আরও বিশ্লেষণভাবে ব্যাখ্যা করেছেন যে বিএনপি এখনও এই আসনে কোনো প্রার্থী দেয়নি এবং জোটের অন্য শরিকদের জন্য এই আসনটি ফাঁকা রাখা হয়েছে। এনসিপির ওয়াহিদুজ্জামান নামের একজন প্রার্থীকে এখানে দেওয়া হলেও সুপ্রিয় সাহা বলছেন, যাদের দিচ্ছে তাদের চিনি না। তিনি আরও এলাকার মানুষদের মনোভাব তুলে ধরেছেন, আমার এলাকার মানুষরে আমি চিনি, তারা না চেনা প্রার্থীদের ভোট দেবে না, অর্থাৎ অজানা বা অপরিচিত প্রার্থীদের প্রতি তারা অনীহা স্পষ্ট। এর উপর এনসিপির প্রার্থীর বয়সও কম এবং সুপ্রিয় সাহা তার মধ্যে কোনো বিশেষ কারিশমাও দেখতে পাননি, যা কম বয়সের দুর্বলতা পুষিয়ে দিতে পারবেন। অর্থাৎ তার মতে বিএনপি বা এনসিপি এই আসনে তেমন একটা শক্তিশালী নয়। রাজনৈতিক বিশ্লেষক আব্দুল্লাহ আল মামুনের পর্যবেক্ষণে আরও বিস্তৃত এবং গভীরতা উঠে এসেছে। তিনি লিখেছেন, জামায়াতের কৌশলের কাছে অন্যান্য রাজনৈতিক দল এখনও শিশু। তার এই মন্তব্য জামায়াতের রাজনৈতিক দূরদর্শিতা এবং কৌশলগত পরিপক্কতার প্রতি এক প্রকার স্বীকৃতি। মামুনের মতে, জাস্ট জামাত যদি ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক ফেস আজীবনে পায়, তাহলে কোনো সেকুলার দলই তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না। যদিও ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক স্পেস বলতে তিনি ঠিক কোন প্রেক্ষাপটকে নির্দেশ করেছেন তা স্পষ্ট নয়। তাদের মধ্যে তিনি জামাতের জন্য একটি অনুকূল রাজনৈতিক পরিবেশের কথা বোঝাতে চেয়েছেন, যেখানে তাদের কৌশলগুলি সর্বোচ্চ ফলপ্রসূ হতে পারে। আব্দুল্লাহ আল মামুন আরও দৃঢ়ভাবে বলেছেন যে, হয় সেকুলারদের জামাতের মতো ওয়ারফেয়ার পলিটিক্স শিখতে হবে, নয়তো রাজনীতি ছেড়ে দিতে হবে। এই উক্তিটি ওয়ারফেয়ার পলিটিক্স বা কল্যাণমুখী রাজনীতির গুরুত্ব তুলে ধরে, যা মামুনের মতে জামাতের সাফল্যের একটি অন্যতম স্তম্ভ। তিনি বিশ্বাস করেন যে এটা অবশ্য সেকুলাররা অলরেডি আস করতে পেরেছেন, যেমনভাবে পেরেছিল ফ্যাসিস্ট হাসিনা। এই বাক্যটি এক জটিল রাজনৈতিক অভিযোগের ইঙ্গিত দেয়, যেখানে বর্তমান সরকার এবং সেকুলার রাজনৈতিক দলগুলোর জামায়াতের প্রতি দমনপীড়নের কারণে হিসেবে তাদের কল্যাণমুখী রাজনীতির সাফল্যকে চিহ্নিত করা হচ্ছে। তাই তো হাসিনার অনুপস্থিতিতেও বর্তমান সেকুলাররাও বিভিন্ন জায়গায় জামায়াতের উপর চড়াও হয়ে জামাতকে স্তব্ধ করতে চাইছেন। এই অভিযোগ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে জামাতের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন সরকারি পদক্ষেপেরই ইঙ্গিত বহন করে। মামুন তার মন্তব্যের শেষ অংশে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, হে সেকুলার সমাজ, হয় ওয়েলফেয়ার পলিটিক্সে আসো, নয়তো পলিটিক্সের রেস থেকে বিদায় হও। সামনের দিন ওয়েলফেয়ার পলিটিক্সের দিন, আর এই পলিটিক্সের প্রধান প্রবক্তা জামাত ইসলামী। এই কথাগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি সম্ভাব্য চিত্রই তুলে ধরেছে, যেখানে সামাজিক কল্যাণ ও জনসেবামূলক কার্যক্রম রাজনীতির মূল ভিত্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সামগ্রিকভাবে জামাতের এই নতুন রাজনৈতিক কৌশল নিয়ে এখন প্রশ্ন উঠেছে,
এটি কি ভুল না সঠিক? এই বিতর্কই সম্ভবত এই নীতির মূল উদ্দেশ্য। হিন্দু জনগোষ্ঠীকে যদি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হতো তবে তাদের প্রায় 1 কোটি ভোট স্বয়ংক্রিয়ভাবেই বিএনপির বক্সে চলে যেত। কিন্তু জামাতের এই অন্তর্ভুক্তিমূলক নীতি সেই ধারাকে ভেঙে দিয়েছে। এখন অপেক্ষা কেবল এটি দেখার, ছাত্র শিবিরের মতো জামাতও এই নতুন পলিটিক্সের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে কিনা। এই চাঞ্চল্যকর ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে তাই বলা বাহুল্য। পর্যবেক্ষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই কৌশলের চূড়ান্ত ফল দেখার জন্য, যা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক সহাবস্থানের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির মাঠের এই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো নিয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।